আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় বিস্ফোরণ। ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বৈঠক কি বার্তা দিচ্ছে? ইসরায়েলি হামলা বন্ধ হলেও ভয়াবহ বিপদে পড়তে পারেন আয়াতুল্লাহ আলী খামেনি। জেনেভা বৈঠকে অংশ নিচ্ছেন কারা? উদ্দেশ্য কি? শুনুন বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে ইরান। এবার ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। প্রতিবেদন জানায় বিস্ফোরণের শব্দটি বিয়ারশেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশ থেকে এসেছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করা যায়নি। সামরিক সূত্রে বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ারশেবায় একটি হাসপাতালে বোমা হামলা দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায়। এর 3 দিন আগে ইরানের কেরমান শাহে একটি হাসপাতালে হামলা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে উপেক্ষিত ছিল। বিয়ারশেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে, তবে হামলার আগেই হাসপাতালের একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি পাকিস্তানের জন্য একদিকে যেমন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করছে, অন্যদিকে ফেলেছে কঠিন প্রশ্নের মুখোমুখি। খবর বিবিসির। এ বৈঠকটি পাকিস্তানের অভ্যন্তরে সরকারিভাবে একটি সফল কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে প্রচার করা হলেও বিশ্লেষকেরা জানান এর রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক বেশি জটিল, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র আবারও সক্রিয় হয়ে উঠছে। পাকিস্তান সবসময়ই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এসেছে, এমনকি ইসরায়েলের কার্যক্রমকে প্রকাশ্যে নির্মম বলেও উল্লেখ করেছে। ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী মনোভাব এবং ইসরায়েল প্রীতি পাকিস্তানের জন্য তাই এক ধরনের নীতিগত দ্বিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পাকিস্তান ইরান থেকে প্রায় 3000 নাগরিককে ফেরত আনতে একটি জটিল উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ পটভূমিতে ইসলামাবাদ ও ওয়াশিংটনের ঘনিষ্ঠতা কী ধরনের বার্তা দিচ্ছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। 2 ঘণ্টাব্যাপী বৈঠকটি গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই সম্পন্ন হয়। বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে সরকারি বিবৃতি সীমিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যখন এ সংক্রান্ত প্রশ্ন উঠতে থাকে, তখন মুখপাত্রের কিছুটা অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখা যায়। সবচেয়ে জোরালো প্রশ্ন ছিল বৈঠকে কি কোনো বেসামরিক রাজনীতিক উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছে পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামো নিয়েও। উত্তরে মুখপাত্র বলেন পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তবে তিনি বৈঠকের বিস্তারিত জানাতে সাংবাদিকদের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এ মন্তব্য আরও স্পষ্ট করেছে যে বৈঠকটি মূলত সেনাবাহিনীর উদ্যোগেই হয়েছে এবং এতে বেসামরিক নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এদিকে অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তি চাইছে যে ইসলামিক রিপাবলিক দুর্বল হোক ও অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ুক। কারণ হচ্ছে ইরানকে দুর্বল ও অরক্ষিত রাখা গেলে মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখা ও নিরাপত্তার অজুহাতে অনুচিত পদক্ষেপ নেওয়া অনেক সহজ হয়। ইরানে বিভক্ত বিরোধী দলগুলো মনে করে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করতে তাদের মুহূর্তটি হয়তো খুব কাছেই, কিন্তু আগের বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীরা এখনই রাস্তায় নামতে চাচ্ছেন না। তারা বলছেন খামেনির শাসন ব্যবস্থা তারা ঘৃণা করেন, তবুও তারা এমন একটি ব্যবস্থার বিরুদ্ধে গণ অস্থিরতা সৃষ্টি করতে ইচ্ছুক নন, কারণ তাদের জাতি আক্রমণের মুখে। এ হামলা বন্ধ হলে খামেনিকে জবাবদিহিতার মুখোমুখি করতে রাস্তায় নামবেন তারা। ইসলামী প্রজাতন্ত্রের নির্বাচিত বিরোধী রাজনৈতিক নেতারা নিজেরাই বিভক্ত, কেউ কেউ বিক্ষোভের আহ্বানও জানাচ্ছেন। সীমান্তবর্তী অঞ্চলে কুর্দি ও বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো জেগে উঠতে প্রস্তুত বলে মনে হচ্ছে। 1979 সালে বিপ্লবের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্র প্রায় যে কোনো সময়ের তুলনায় দুর্বল দেখালেও এর 46 বছরের শাসনের বিরুদ্ধে যে কোনো সরাসরি চ্যালেঞ্জের জন্য সম্ভবত এক ধরনের জন অভ্যুত্থানের প্রয়োজন হবে। এ ধরনের বিদ্রোহ অদূর নাকি আসন্ন তা বিতর্কের বিষয়। প্রয়াত শাহের পুত্র রেজা পাহলভি এই সপ্তাহে মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি একটি রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে চান। 4 দশকের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রকে উৎখাতের এটি সেরা সুযোগ বলে ঘোষণা করেছেন এবং বলেছেন এটি আমাদের মুহূর্ত।
তিনি বলেছেন, আলী খামেনি ও ইসলামী প্রজাতন্ত্রই এই অস্থিরতা ও যুদ্ধের কারণ। তার দাবি, এটা ইরান ও তার জনগণের লড়াই নয়, এটা হচ্ছে খামেনি ও ইসলামী সরকারের লড়াই। রেজা পাহলভিতে সমর্থন রয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের, কারণ তিনি বলেছেন ইসলামিক রিপাবলিককে উৎখাত করাই সমাধান, যা অনেকটাই আমেরিকা ও ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। তিনি রাজপথের আন্দোলন ও ধর্মঘট সমর্থন করেন, যা অভ্যন্তরীণ অস্থিরতা বাড়াতে পারে ও অভ্যুত্থানে সহায়ক হতে পারে। ইসরায়েলের জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন আনা অবশ্যই একটি যুদ্ধ লক্ষ্য। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানিদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের স্বাধীনতা অর্জনের পথও পরিষ্কার করছি। বাসিজ মিলিশিয়ার সদস্য মোহাম্মদ আমিন প্রায়ই বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোতায়েন থাকেন। তিনি বলেন, কোমে তার ইউনিটকে ইসরায়েলি গুপ্তচরদের নির্মূল এবং ইসলামিক প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরান ছেড়ে যাওয়ার আগে 6 বছর কারাগারে কাটিয়েছেন এমন একজন বিশিষ্ট বিরোধী কর্মী আতেনা দায়েমি বলেন, মানুষ কিভাবে রাস্তায় নেমে আসবে? এই ভয়াবহ পরিস্থিতিতে লোকেরা কেবল নিজেদের, তাদের পরিবার, তাদের স্বদেশীদের এবং এমনকি তাদের পোষা প্রাণীদের বাঁচানোর দিকে মনোনিবেশ করছে। ইরানের সবচেয়ে আলোচিত মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীও একটি সোশ্যাল মিডিয়া পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন। তেহরানে কিছু অংশ খালি করার ইসরায়েলি ঘোষণার জবাবে তিনি পোস্ট করে বলেছেন, আমার শহর ধ্বংস করো না। 2 বছর আগে মাহসা আমিনির মৃত্যুর পর গণবিক্ষোভে অংশ নেওয়ার লাখ লাখ মানুষের মধ্যে ইরানের রয়টার্সের সঙ্গে কথা বলা আরও 2 কর্মী বলেছেন, তাদেরও এখনও বিক্ষোভ করার কোনো পরিকল্পনা নেই। ইরানি কর্তৃপক্ষের দমনপীড়নে ভয়ে নাম প্রকাশ না করার শর্তে সিরাজের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেছেন, ইসরায়েলি হামলা শেষ হওয়ার পরে আমরা আমাদের আওয়াজ তুলব, কারণ এই সরকার যুদ্ধের জন্য দায়ী। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। আজ ইরান ইউরোপের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। এ আলোচনার উদ্দেশ্য ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধের একটি সমাধানে পৌঁছানো। যারা যারা অংশগ্রহণ করছেন এই আলোচনায়। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভ্যাডেফুল এবং ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাইজা কালাস এ আলোচনায় অংশগ্রহণ করবেন। ইউরোপের নেতারা সম্প্রতি ইরান ও ইসরায়েলের সংঘাত কমানোর আহ্বান জানিয়েছেন, কারণ তাদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালাতে পারে। 2015 সালে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়ন একটি চুক্তিতে সই করেছিল ইরানের সঙ্গে। এই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, আর এর বিনিময়ে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে সরে যান। গত সপ্তাহে ইসরায়েলে বড় ধরনের সামরিক হামলার পর ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংঘাত প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও জানাননি মার্কিন বাহিনী ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নেবে কিনা। তার এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জার্মান কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় যুক্তরাষ্ট্র সমন্বয়কারী ভূমিকা পালন করবে। মূল লক্ষ্য হল ইরানকে এই আশ্বাস দেয়া যে বিশ্ব সম্প্রদায় তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ সীমারেখার মধ্যেই রাখতে চায় এবং সে উদ্দেশ্যেই গঠনমূলক আলোচনায় বসা হচ্ছে। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইসরায়েল বারবার বলে আসছে তাদের লক্ষ্য হল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি শুধু শান্তিপূর্ণ গবেষণা ও শক্তি উৎপাদনের উদ্দেশ্যে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।